এটা হলো লাং, এটা কনিক্যাল একটা অর্গান লাং। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, তাই তো? লাংসের কভারের উপরে প্লুরা। এই যে লাংসের যে প্যারেনকাইমাল সেল রয়েছে, কোয়ান্টি প্যারেনকাইমা তো লাংস, তার গায়ে একটা মেনতে থাকে একটা লেয়ার প্লুরা। প্লুরা দুটো লেয়ার, আর তার একটু গ্যাপ দিয়ে বাইরে দিয়ে থাকে আর একটা লেয়ার। ঠিক আছে? তো এই যে দুটো লেয়ারের মাঝে যে গ্যাপ, এটাকে যদি আমি প্লুরাটাকে এক্সটেন্ড করি আরো, এই ভিসারাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা, এই দেখো দুটো আমি একে এদিকে আরো এক্সটেন্ড করলাম বোঝার সুবিধার জন্য। এবার বোঝা যাচ্ছে না দুটো লেয়ার? একটা লেয়ার লাংসের গায়ে একদম চেপে আছে, প্যারাইটাল সেলগুলোর সঙ্গে, আর একটা লেয়ার একটু গ্যাপ দিয়ে বাইরে দিকে আছে। বাইরেটাকে বলছি আমরা প্যারাইটাল লেয়ার। এই দুটো লেয়ারের মাঝে যে গ্যাপ, এটাকে বলছি আমরা ফ্লুরাল স্পেস। এই ফ্লুরাল স্পেসটা একটা ফ্লুইড দ্বারা সেটিং করছে, তাকে বলা হয় ফ্লুরাল ফ্লুইড। বুঝে গেল? অর্থাৎ এইটা এরকম ভাবে চারদিকে লাংসকে একটা মেকানিক্যাল বাফার হিসাবে কাজ করে, চারদিকে ঘিরে দিচ্ছে। এইবার পুরাটা আমরা চারদিকে ঘিরে দিলাম, সবাই কমপ্লিট হলো। এই প্লুরাল ফ্লুইডের মধ্যে বা এই প্লুরাল স্পেসের মধ্যে এটা প্লুরাল ফ্লুইডের পরিমাণ যদি খুব বেড়ে যায়, তখনই তাকে বলছি আমরা হাইড্রোজেন বা প্লুরাল ডিফিউশন করি। এইবার যদি সেখানে সেটা স্প্লিট জমে, মানে জলের মতো ফ্লুইড জমে, তখন সেটাকে বলছি আমরা হাইড্রোজেন। বুঝে গেল? তো এটাকে বলছি আমরা বুকে জল জমা। এছাড়াও অনেক সময় তোমার এই যে হার্ট, এই হৃদপিণ্ড এরকম, যেমন লাংসে যেমন কভার দেখলে, হৃদপিণ্ডটাও এরকম ডবল লেয়ার একটা কভার আছে। একটা লেয়ার থাকে একদম হৃদপিণ্ডের সঙ্গে যুক্ত হয়ে, আর একটা লেয়ার থাকে একটু বাইরে দিয়ে। এইটাকে বলছি আমরা পেরিকার্ড। বোঝা গেল? আর এই দুটোর মাঝে যে গ্যাপটা হচ্ছে না, পেরিকার্ডিয়াল বেস। মায়োকার্ডিয়াল আরো মাসেলস এর তৈরি যে লেয়ারটা, দ্যাট ইজ মায়োকার্ডিয়াম। আর ইনার লেয়ার যেটা আছে, দ্যাট ইজ এন্ডোকার্ডিয়াম। অ্যাকচুয়ালি হার্টে তিনটে লেয়ার আমরা বলি। বাইরেরটাকে বলছি আমরা পেরিকার্ডিয়াম, মাঝের মাসেলস লেয়ারটাকে বলছি আমরা মায়োকার্ডিয়াম, আর ভেতরের একবার লেয়ারটাকে বলছি আমরা কার্ডিয়াম। এই যে জল জমা, হার্টেও কিন্তু জল, বুঝতে পারছো? এই কেসের মধ্যেও জল জমে, একে বলা হয় পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশন, ইফিউশন, ইফিউশন। তো এইকে হাইড্রোথোরাক্স আমাদের আগের দিন পড়েছে। এখানে যদি জল জমে, এদিকে কোন দিকে জল জমেছে সেইটা দেখার জন্য আমরা বাইরে থেকে কি করি, পাক্কাশান করি। পাক্কাশান বুঝে গেল? পাক্কাশান করলে পরে, পাক্কাশান মানে একটা স্টেপ অফ এক্সামিনেশন, যেখানে আমরা ঠুকে ঠুকে দেখি, এদিকে এমনি যখন আমরা পাক্কাশান করছি, এখানে কিছু জল জমা নেই, একটা আলাদা ধরনের আমরা সাউন্ড পাবো। যখন এখানে জল জমে থাকবে, তখন আর এক ধরনের আওয়াজ। এইবার কতটা এলাকা জল জমে আছে, কতটা এলাকা জল জমে নেই, সেটা আমরা ডিসক্রিমিনেট করতে পারবো পুরো পাক্কাশান ক্লিনিক্যালি। এক্সেপ্ট পাবো, একটা লিকুইড লেভেল পাবো।
প্লেটের মধ্যে। তো এমনি এক্সরে না করে আমরা ক্লিনিক্যালি যখন এক্সামিনেশন করবো তখন এইভাবে ডাক্তাররা ছুটে ছুটে দেয়, একে বলা হয় পাংক্টাশন। এছাড়াও আর কি কিভাবে আমরা দেখতে পারি, একটা রোগীকে স্টেথো দিয়ে দেখতে পারি, আর চোখ দিয়ে দেখতে পারি, আর টিপে টিপে দেখতে পারি, তাই তো? এক্সামিনেশনের 4টে স্টেপ বলে দিয়েছিল। যে কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশনের যে কোনো ক্ষেত্রে, একটা নেকই হোক, চেস্টই হোক, অ্যাবডোমেনই হোক, ঠিক আছে, যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে একটা যে প্রসেস অফ এক্সামিনেশন, সেখানে মেনলি আমরা 4টে স্টেপ ফলো করি। মেডিকেল সায়েন্স 4টে স্টেপ ফলো করি। কি কি? একটা হচ্ছে চোখ দিয়ে দেখা, দ্যাট ইজ ইনস্পেকশন বলছি। একটা হচ্ছে শুয়ে টিপে টিপে দেখা, তাকে বলছি প্যালপেশন। আর একটা হচ্ছে ঠুকে ঠুকে দেখা, তাকে বলছি পারকাশন। তারপরে একটা স্টেথো বসিয়ে স্টেথো দিয়ে দেখা বা এক্সামিন করা, তাকে বলছি আমরা অবজারভেশন। বোঝা গেল? স্যার এই প্লুরালের স্পেসটা রয়েছে, ওই গ্যাপটা কি থাকে বললেন? ফ্লুইড থাকে, ফ্লুইড থাকে, প্লুরাল ফ্লুইড। একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড আছে যেটা আমরা আমাদের যে ইন্সপিরেশন এক্সপ্যানশন হচ্ছে লাংস, আবার এক্সপিরেশন। এই যে খাঁচা, হাড়ের যে খাঁচা, তাতে লাংসটা যদি ডাইরেক্টলি এরকম ওঠানামা করতো গায়ে ইনজুরি হতো। সেই জন্য কি হচ্ছে, একটা ডবল লেয়ার কভারিং আছে এবং সেই কভারিং এর ভেতরে একটা লিকুইড আছে। তার ফলে বাইরে যত মেকানিক্যাল এফোর্ট, মেকানিক্যাল আঘাত যা কিছু, ওই ফ্লুইড মেকানিক্যালি অ্যাডজাস্ট করে দিচ্ছে, ফলে লাংস সেফ থাকে, লাংসটা সেফ থাকে। ওই জন্যই কভারিং, আর ওই জন্যই ওই ফ্লুইড। হার্টের মধ্যে সব থাকে। হ্যাঁ, পেরিকার্ডিয়াল ফ্লুইড আছে পেরিকার্ডিয়ামে। ওই যে দুটো লেয়ার রয়েছে, সেরাস লেয়ার, একটা যে ভিসারাল লেয়ার, একটা প্যারাইটাল লেয়ার। ওখানেও তাই, একটা ভিসারাল লেয়ার, প্যারাইটাল লেয়ার, মাঝে একটা পোটেনশিয়াল গ্যাপ। গ্যাপ ইজ ফিল্ড বাই ফ্লুইড, দ্যাট ইজ পেরিকার্ডিয়াল ফ্লুইড। বোঝা গেল? আর কভারিং ইজ কল্ড পেরিকার্ডিয়াল। প্যারাইটাল পেরিকার্ডিয়াল, ভিসারাল পেরিকার্ডিয়াল। যেমন প্যারাইটাল প্লুরা, ভিসারাল প্লুরা, আর সেম একদম। হ্যাঁ, আর একটা তোমাদের জেনারেল কন্ডিশন আছে ফার্ন। ফার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া, ঠিক আছে? ফার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া। এটা একটা ইনজুরির মধ্যে পড়ছে। বার্ন হচ্ছে একটা ইনজুরির মধ্যে পড়ছে। তো সেখানে পুড়ে যাওয়ার আমরা যখন পড়েছিলাম, আবার পিছনে ফিরে যাও, আমরা যখন এফএসএম পড়েছিলাম, মনে পড়ছে? এফএসএম মানে কি? ফরেনসিক অ্যান্ড স্টেটমেন্ট। যখন আমরা এই সাবজেক্টটা পড়েছিলাম, আমরা বার্ন পড়েছিলাম। হ্যাঁ, ইয়েস, সেই জিনিস এখানে একটুখানি তোমাদের জানতে হবে। বার্ন কত রকমের হতে পারে? বার্ন, ড্রাই হিট। ড্রাই হিটের মধ্যে আমরা ড্রাই কোনো উত্তপ্ত বস্তু হতে পারে, ড্রাই ফ্লেম হতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে হট মেটাল ফ্লেম, ড্রাই ফ্লেম, শিখা, অগ্নি শিখার দ্বারা হতে পারে, বা কোনো উত্তপ্ত মেটাল দ্বারাও হতে পারে, সলিড মেটাল দ্বারা। সেটাকে বলছে বার্ন ডিউ টু ড্রাই হিট, অর্থাৎ হিটটা শুকনো টাইপ। আর একটা হচ্ছে বার্ন ডিউ টু ময়েস্ট হিট, দ্যাট ইজ স্ক্যাল। কন্ডিশনটাকে বলছে স্ক্যাল। ড্রাই হিট বা ড্রাই ফ্লেমের দ্বারা যে পুড়ে যায় তাকে বলছে বার্ন। আর ময়েস্ট হিট দ্বারা যখন পুড়ে যায় তখন তাকে বলছে আমরা স্ক্যাল। এক কথা, ঠিক আছে? যেমন হচ্ছে বাষ্প, স্টিম,
তারপরে হচ্ছে হট অয়েল, তারপর হচ্ছে তোমার ওয়াটার, বয়েলিং ওয়াটার, এই সমস্ত জিনিসগুলো দিয়ে যখন ফুটে যাচ্ছে তখন তাকে বলছি বার্ন ডিউ টু ময়েশ্চার, এগুলোকে বলছি ময়েশ্চার। ভেজা গরম অয়েল, গরম তেল, গরম জল, বাষ্প, এগুলো দ্বারা যখন ফুটে যাচ্ছে তখন তাকে বলছি আমরা স্ক্যাল বা বার্ন ডিউ টু ময়েশ্চার আর বার্ন ডিউ টু ড্রাই। এই দুটো মেন। এছাড়াও তোমার আছে কেমিক্যাল বার্ন ডিউ টু করোসিভ অ্যাসিড অর করোসিভ অ্যালকাল। এটা দুটো ভাবে হতে পারে, বাই CORRO করোসিভ অ্যাসিড আর হচ্ছে বাই যারা পুড়িয়ে দিতে পারে তাদেরকে বলছি আমরা করোসিভ। ইলেকট্রিক বার্ন অর্থাৎ বিদ্যুৎ কারেন্ট সৃষ্ট হয়ে যেখানে একটা এন্ট্রি পয়েন্ট থাকে, একটা এক্সিট পয়েন্ট, কারেন্ট যেখানে লাগলো সেখানে গিয়ে ঢুকে একটা জায়গাতে বেরিয়ে যায় এবং ভেতর ঢুকিয়ে দেয় এবং খুব সিভিয়ার, এবং এগুলো ট্রিটমেন্ট করাও সম্ভব হয়ে পড়ে। কোথায় কোথায় কতটা কি বার্ন হয়েছে বুঝে ওঠা যায় না, কারণ ইন্টারনাল বার্নটা বেশি হয় ওখানে। আর আছে কি লাইটনিং, রেডিও অ্যাক্টিভ এজেন্ট। লাইটনিং মানে হচ্ছে যেমন বাজ পড়া, মানে ওই হরিদা হয়ে বিদ্যুৎ সৃষ্ট হয়ে যেটা হচ্ছে ইলেকট্রিক বার্ন। আর এক ধরনের ইলেকট্রিক বার্নের মতোই হয়, সেটা হচ্ছে তোমার লাইটনিং, অর্থাৎ ওটাকে বজ্রপাতে পুড়ে যাওয়া। এর সঙ্গে আছে রেডিও অ্যাক্টিভ এজেন্ট, এক্স-রে, তারপরে বিভিন্ন রেডিয়াম ওরিয়েন্টেড যে সমস্ত সাবস্টেন্স গুলো রেডিয়েশন করার, তাদের দীর্ঘদিন এক্সপোজারে এক ধরনের বার্ন হয়। ঠিক আছে, সেই জন্য লাস্ট হচ্ছে বার্ন ডিউ টু রেডিও অ্যাক্টিভ এজেন্ট। বার্ন ডিউ টু রেডিও অ্যাক্টিভ এজেন্ট প্লাস হচ্ছে লাইটনিং, এই এতগুলো বললে মনে, অর্থাৎ বার্নের প্রকার বের, বার্ন কত প্রকারের হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বার্ন হলো, বার্নের ক্ষতি কতটা কি, তাই তো? বার্নের ক্ষতিটা কতটা, ক্ষতিটাকে আমরা দুভাবে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে এক্সটেনশন, আর হচ্ছে ডেপথনেস, মানে কতটা সারফেস এরিয়া জুড়ে পুরলো, মুখে মুখে কতটা ভেতর ইনজুরি করবে, অর্থাৎ ডিগ্রি অফ বার্ন এন্ড এক্সটেনশন অফ দ্য বার্ন, দুটোকে আমরা দুটো ভাবে এক্সপ্রেস করতে পারি, যেটা আমরা ফরেনসিক মেডিসিনে পড়েছিলাম, হয়তো তোমরা ভুলে গেলে বলেছিলাম। ডিগ্রি ওয়াইজ আমরা একটা জায়গায় গিয়ে করতে পারি, অর্থাৎ বাইরে থেকে ফুটে ফুটে কতটা ভেতরে গেছে, শরীরে কতটা ভিতরে প্রবেশ করেছে, এক্সটেনশন অফ দ্য বার্ন, কতটা বডি এরিয়া সে এক্সটেন্ড করেছে।
epidermal bond, superficial bond or epidermal bond. এটা বুঝতে গেলে মানে কতটা এক্সটেন্ড পর্যন্ত বার্নটা গেছে, অর্থাৎ ডেপনেস মানে কতটা গভীরতা, সেইটা আমরা যখন ক্লাসিফাই করি তিনটে ভাবে ক্লাসিফাই করি। একটা হচ্ছে সুপারফিশিয়াল বা এপিডার্মাল বন্ড, দুই হচ্ছে এপিডার্মোডার্মাল, ডার্মো এপিডার্মাল, এপিডার্মাল, আর তিন নম্বর হচ্ছে ডিপ বন্ড। আগেরটা ছিল বার্নের টাইপ, এটা হচ্ছে বার্নের ক্লাসিফিকেশন, মানে কতটা এক্সটেনশনে বার্নটা খুলেছে। একটা হচ্ছে সুপারফিশিয়াল বার্ন বা এপিডার্মাল বার্ন, ডার্মো এপিডার্মাল আর ডিপ বার্ন। এবার আমি আসছি আমাদের বডির যে কনস্ট্রাকচার, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে কোনো জায়গা স্কিন দিয়ে কভার করা আছে, তাই তো? স্কিন দিয়ে কভার করা আছে, স্কিনের দুটো লেয়ার, এপিডার্মাল আর ডার্মাল, এপিডার্মিস আর ডার্মিস, তাই তো? ডার্মিসের মধ্যে সব রিসেপ্টর গুলো আছে, এয়ার বাডের ভেতর গুলো আছে, সেবেসিয়াস গ্ল্যান্ড গুলো আছে, তাই তো? আর সুপারফিশিয়ালের নিচে তোমার এটা সুপারফিশিয়াল মানে হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে ডার্মিস। এবারে সাবকিউটেনিয়াস স্পেস, সাবকিউটেনিয়াস স্পেসে যে আমরা এসি ইনজেকশন দিই, সাবকিউটেনিয়াস ইনজেকশন দিচ্ছি তো, তার মানে সাবকিউটেনিয়াস ইনজেকশন কি স্কিনের নিচে দিচ্ছি, স্কিনটা তুলছি। এই এপিডার্মিস ডার্মিস দুটো মিলে হচ্ছে স্কিন, ঠিক আছে? এর নিচে হচ্ছে একটা কেস, যেখানে লুজ অ্যালিউলার টিস্যু থাকে, লুজ অ্যালিউলার ফ্যাটি টিস্যু রয়েছে, আর ভেন গুলো সুপারফিশিয়াল ভেন গুলো ওই জায়গা দিয়ে যাতায়াত করছে, বুঝেছো? পেশটা দিয়ে। তার নিচে আছে কি মাসেলস লেয়ার, এই গ্যাপটার নিচে এটা স্ট্রেনলি, তারপরে মাসেলস পেয়ে যাচ্ছে, মাসেল পাচ্ছি তো, তাহলে মাসেলস লেয়ার তার নিচে, এটা মাসেলস লেয়ার। আমরা মাসেলটাকে এরকম ভাবে কেটে কেটে মাসেল ফাইবার দেখাচ্ছি, আর মাসেলস গুলো যুক্ত আছে স্কেলিটনের সঙ্গে, স্কেলিটন মানে হাড়, তারপরে তার নিচে আছে হাড়, হাড্ডি আছে, বোন, আরকে আমরা বলছি বোন, এটা হচ্ছে বোন, এটা হচ্ছে মাসেলস লেয়ার, এটা হচ্ছে স্কিন। আর এই স্কিন আর মাসেলস এর মাঝে এই যে আমি আঙুল দিচ্ছি, এই যে টানছি রুট অ্যালিউলার টিস্যু, সাবকিউটেনিয়াস স্পেস, যেটা গ্যাপ থাকে না, এটা রুট অ্যালিউলার টিস্যু দিয়ে ভর্তি থাকে। সেই জন্য দেখুন আমার মরছে কেউ, স্কিনটা এদিক ওদিক মরছে, ফিক্সড হয়ে আছে কি, ফিক্সড হয়ে নেই, মরছে। তাহলে আমাদের বডি স্ট্রাকচারটা আমি বোঝাতে পারলাম, বডি স্ট্রাকচারটা বুঝলে পয়েন্টটা বুঝতে পারবে। এইখানে দেখো একটা দুটো তিনটে, আমি বলছি এইটাতে কতটা পার্টটা কতটা ভেতরে গেছে, ঠিক আছে? সিভিয়ারিটি অফ দ্য পার্ট। এখানে দেখা যাচ্ছে যদি এই স্কিনের যদি শুধু উপরের লেয়ারটা যদি ক্ষতিগ্রস্ত হয়, শুধু উপরের লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে বলছি আমরা সুপারফিশিয়াল বন্ড। পরিষ্কার? এপিডার্মাল মানে এপিডার্মিস প্লাস ডার্মিস, হোল স্কিন যদি এফেক্টেড হয় আগুনের দ্বারা, তখন সেটাকে বলছি 2 নম্বর ডার্মো এপিডার্মাল বার্ন, অর্থাৎ ডার্মিস গেছে আর এপিডার্মিস মাসেলস সব ইনট্যাক্ট আছে, ওখানে কোনো ইনজুরি হয়, ঠিক আছে? যখন
বার্নটা এক্সটেন্ড করে যাচ্ছে, ডার্মিস হয়ে মাসেল ধরে নিচ্ছে, সেটাও যেমন ঠিক মাসেল থেকে মাসেল করে যদি বোনস ধরে যায় সেটাও ঠিক। অর্থাৎ ডার্মিস ক্রস করে মাসেলে প্রবেশ করা মানে সেটা চলে যাবে ডিপ বার্ন। বোঝা গেল? তো এইভাবে আমরা একটা ক্লাসিফিকেশন করতে পারি। আর একটা হচ্ছে এক্সটেনশন, কতটা এক্সটেন্ড করেছে। এটা হচ্ছে রুল অফ 9 বলেছিলাম, মনে পড়ছে? পার্সেন্টেজ অফ ওয়ান, কত পার্সেন্ট সুপারফিশিয়াল 20% পার্ট লেখা হয়েছে। মানে এটা এর দ্বারা আমরা কি বুঝি না, ওর বার্নটা এপিডার্মিসের মধ্যে সীমাবদ্ধ, ওর থেকে ভিতরে আর ঢোকেনি, আর বডির 20% উঠেছে। এটা মানে হচ্ছে এপিডার্মাল 20%। বুঝে গেল? তো এইরকম ভাবে মানে ডায়াগনোসিস করা হয়। রুল অফ 9 বলতে কি, পুরো শরীরটার 9টা ভাগে আমরা 9% করে মার্কস দেবো। শরীরের বিভিন্ন অংশকে আমরা 9% করে মার্কস দেবো। 9%, 9%। দুটো হাতকে এরকম দুটো 9% দিয়ে দিলাম। এই মুন্ডু গলা নিয়ে 9% দিয়ে দিলাম। হয়ে গেল? দেহকাণ্ডটার 9%, 9%, সামনেরটা পিছনেও 9%, 9%। তার মানে চারটে 9% দেহকাণ্ডতে দিয়ে দিলাম। কটা হলো? 7টা। এই পায়ে 9% সামনে, 9% পিছনে, 9% সামনে, 9% পিছনে, মানে চারটে 9% পায়ে দিয়ে দিলাম। কটা হলো? 11টা। 11টা। তার মানে 9 into 11 equal to 99% উঠে গেলাম। এইখানে এই যে ট্রায়াঙ্গুলার ফেস, এক্সটার্নাল জেনিটালিয়া, পেরিনিয়াম, এটাকে আমরা দিই 1%। টোটাল হয়ে গেল 100%। এটা হচ্ছে রুলস অফ 9, অর্থাৎ বডি কতটা এরিয়া আমাদের যদি একটা হাত পড়ে 9%, দুটো হাত যদি পড়ে 10%, কতটা পুরো পুরো কি না পুরো ওটা আমরা দেখব। হাত ইনভলভ হয়েছে মানে 9%, ওয়ান হ্যান্ড ইনভলভ হয়েছে মানে 9%, এই হাত ইনভলভ হয়েছে মানে আরো 9%, 8% হয়ে গেল। তার সঙ্গে বুকের উপর অংশটা সামনেটা গেছে 9%, তার মানে 3/27% বার্ন হয়ে গেল। বুঝে গেল? রুলস অফ 9, 9% হচ্ছে না, শরীরের বিভিন্ন অংশকে আমরা 9% হিসাবে বর্ণনা করছি বলে এটা হচ্ছে রুলস অফ 9 বলা হয়। ঠিক আছে? খেয়াল হচ্ছে তার মানে কতটা এক্সটেনশন হয়েছে আমরা বার্নে সেই হিসাবে আমরা বুঝতে পারি। ঠিক আছে? বার্নের সঙ্গে তোমাদের যে ইফেক্ট গুলো হয় সেখানে পুড়ে যাওয়ার জন্য ক্ষতের সৃষ্টি হয়, তাই তো? আর তার সঙ্গে বডির কিছু বায়োকেমিক্যাল এবং কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ, ফিজিওলজিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাই। বায়োকেমিক্যাল প্লাস ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ। তার মধ্যে সবচেয়ে বেশি যে ফিজিওলজিক্যাল চেঞ্জটা এফেক্ট করে দ্যাট ইজ শক। দেখবে শক নিয়েও তোমাদের ডিসপ্যারিটি বিটুইন ভাস্কুলার বেড এন্ড সার্কুলেটিং ব্লাড। আমাদের শরীরে যতটা ব্লাড সার্কুলেট করছে সেই সার্কুলেশনের মেন উদ্দেশ্য কি? বিভিন্ন ভাস্কুলার বেডে ব্লাড সাপ্লাইকে মেনটেন করা। তার উদ্দেশ্যটা কি না, এর মাধ্যমে অক্সিজেন এবং খাদ্যবস্তু এবং প্রয়োজনীয় নেসেসারি যত সেলুলার মেটাবলিজমে লাগে সব কিছু সাপ্লাই করাই হচ্ছে মেন উদ্দেশ্য। এই জন্যই আমাদের
কার্ডিওভাস্কুলার সিস্টেমটা প্লে করছে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি কি আছে না, হার্ট আছে আর ভেসেলস আছে। আমরা ভিজুয়ালাইজেশনে ফিরে যাই, মেডিকেল সায়েন্সটা এরকম, কোনো জিনিসকে আমার ভুললে চলবে না। একদম শুরু যে করেছি একদম শেষ সব সময় কিন্তু তাদের ট্যালি আসবে, কারণ একটা একটার উপরে দাঁড়িয়ে আছে। একটা প্যাথোলজি দাঁড়িয়ে আছে ফিজিওলজির উপরে, ফিজিওলজিটা অল্টারেশন হলে সেটাকে আমরা বলি প্যাথোলজি। আর সেই প্যাথোলজিটার মাধ্যমে একটা ডিজিজের ফোকাস ঘটে, অর্থাৎ সাইন সিমটম ফোকাস দেয়। একটা প্যাথোলজি ঘটলেই তবে আমাদের শরীরের মধ্যে একটা ডিসএগ্রিয়েবল সেন্সেশন আছে, সেই সেন্সেশন গুলো আমরা কিছু সাইন সিমটমের মাধ্যমে ফোকাস করি, আর তারই কালেকটিভলি যখন এগোচ্ছি দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার্স। ওই এক একটা ছবি দেখে আমরা ডায়াগনোসিস করি যে ওনার কি রোগটা হয়েছে। বোঝা গেল? তার মানে কি সবাই দাঁড়িয়ে আছে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্র্যাকটিস মেডিসিন, মানে ডিজিজ গুলো দাঁড়িয়ে আছে সব জায়গাতে। সেই জন্য এই যে সার্কুলেটরি সিস্টেম আছে আমাদের শরীরে, তাদের মেন উদ্দেশ্য হচ্ছে শরীরের সমস্ত কলাকোষকে পারফিউশন করা প্রপারলি, যাতে প্রতিটা সেল ঠিক মতো খাবার দাবার পায় এবং বেঁচে থাকে এবং সে তার অ্যাক্টিভিটি পারফরমেন্স সে ঠিক ঠিক করতে পারে। যদি এর মধ্যে কোনো ঝামেলা হয়, ডিসপ্যারিটি দেখা দেয়, তখনই না হচ্ছে না, তখনই একটা প্যাথোলজি সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি সব। কি জিনিস না, ডিসপ্যারিটি যখনই হবে তখন কি হবে, হাইপোভলিউমিয়া মানে কি, তাদের কমই ঘটবে, কমই ঘটলে পরে তখনই হাইপোটেনশন দেখা দেবে, তাই তো? হাইপোটেনশন দেখা দিচ্ছে মানে ভাস্কুলার বেডে পারফিউশন ঠিক মতো হচ্ছে না, পারফিউশন না হলে কি হবে, ইসিমিয়া দেখা দেবে, তার ফলে সেলুলার ডেথ বা সেলুলার ইনজুরি হবে, তার কালেকটিভলি অর্গান ফেলিওর হবে, তারপরে মাল্টি অর্গান ফেলিওর হবে, তারপরে ডেথ। এই হচ্ছে চেন। এবার যেভাবেই হোক না কেন শকের বিভিন্ন ভ্যারিয়েশন আছে তো। একটাকে আমরা বলি হাইপোভলিউমিক শক, যেটা খুব কমন শক, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে। যদি বলে কত প্রকার শকের ক্লাসিফিকেশন করো, শক ক প্রকার, কি বলবে? একটা বলবে হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক শক, কিন্তু হাইপোভলিউমিক শক মানে বুঝতে পারছো, ভলিউম, ব্লাড ভলিউম হতে পারে, প্লাজমা হতে পারে, বডি ফ্লুইড হতে পারে, যে কোনো একটা কমি মানে হচ্ছে ডেফিসিয়েন্সির জন্য শরীরে যতটা পরিমাণে ব্লাড ভলিউম আছে তার পরিমাণ কমে যায়। ব্লাড ভলিউম কমে গেলে পরে কি হবে, সার্কুলেটিং ব্লাডও কমে যাবে, তার ফলে ভাস্কুলার পারফিউশনও কমে যাবে, তার ফলে সেলগুলো ঠিক মতো অক্সিজেন খাদ্যবস্তু সাপ্লাই পাবে না, ফলে সেলুলার ইনজুরি হবে, লিড টু সেলুলার ডেথ, লিড টু অর্গানিক ডেথ, মানে অর্গানিক ফেলিওর, লিড টু ডেথ। প্রতিটা জিনিসের সঙ্গে জড়িয়ে আছে। তার মানে এক ধরনের আমরা শক পেলাম, দ্যাট ইজ হাইপোভলিউমিক। সেখানে কারণটা কি হবে, ডিক্রিজ অফ ফ্লুইড, সিভিয়ার ডিহাইড্রেশন, যে যে কারণে ঘটে, যেমন হচ্ছে লুজ মোশন, ডায়রিয়া হয়েছে, প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, ভমিটিং, প্রচুর পরিমাণে ভমিট করে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেল, বুঝে গেল, যে কোনো হেমারেজ, এক্সেসিভ সোয়েটিং, যেভাবেই হোক না কেন শরীর থেকে যদি ফ্লুইডের পরিমাণ বেরিয়ে যায়, তখন প্রকৃত যে পরিমাণ ফ্লুইড আছে সেই ফ্লুইডের অভাব ঘটে, তখনই আমাদের শরীরে হাইপোভলিউমিয়া ক্রিয়েট করে। আর এই হাইপোভলিউমিয়া হলে পরে যেটা মেন আমাদের সার্কুলেশনে কাজে লাগে এবং যার দ্বারাই আমাদের বডি সমস্ত কিছু পারফিউশন হয়, সেখানে ডেফিসিয়েন্সি দেখা দেবে। এবার একটা ডেফিসিয়েন্সি হলে তার ফলোইং পরপর লিডিং টু করতে করতে লাস্টে ডেথ এসে যাবে। বুঝতে পেরেছো? এইরকম একটা কন্ডিশনকে বলছি আমরা হাইপোভলিউমিক শক, যেখানে তোমার মেনলি একটা কারণ
পার্মানেন্ট কি হয় ফুলে যাওয়ার জন্য বডি ফ্লুইড ফুলে যায়, নষ্ট হয়ে যায়, তার জন্য হাইপোক্যালমিয়া দেখা দিতে পারে। ঠিক আছে, এক্সেসিভ ভমিটিং একটা কারণ, ডায়রিয়া একটা কারণ, অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া যে কোনো অ্যাক্সিডেন্ট, সেখানে শুরু করে যদি ব্লাডের পরিমাণ উপরে ব্লাড লস হয় বা ফ্লুইড লস হয়, তখন তাকে বলে অ্যাক্সিডেন্টাল ম্যাসিভ অপারেশন। হঠাৎ করে একটা এমন প্রয়োজন পড়লো, ম্যাসিভ অপারেশন হয়, যে অপারেশন করতে গিয়ে অনেক রক্ত নষ্ট হয়ে গেল, তার জন্য হাইপোক্যালমিয়া দেখা দিতে পারে। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন কারণে শরীরে রক্তের ভলিউম কমে যাওয়ার জন্য যে কন্ডিশন অ্যারাইজ হয় এবং যে শকের সৃষ্টি হয়, এই শকটাকে আমরা বলি হাইপোভলিউমিক শক। আর কি শক জানো? কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক নাম দেখে বুঝতে পারছো, হার্টের কন্ডিশনের জন্য শক। আগেরটা কি হলো? সার্কুলেটিং ব্লাডের ভলিউমের অভাবের জন্য, ল্যাক অফ ফ্লুইড, সেটা হাইপোভলিউমিক শক। কার্ডিওজেনিক শক হচ্ছে হার্টের গন্ডগোলের জন্য যে শকগুলো হয়, অর্থাৎ হার্টের ইনসাফিসিয়েন্সি হলো। হার্ট হচ্ছে একটা পাম্পিং মেশিন, যে মেশিনটা কনস্ট্যান্টলি পাম্প করে যাচ্ছে, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, তাই তো? তার ফলে কি হচ্ছে? ব্লাডটা সাপ্লাই হচ্ছে সমভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন। যদি সেখানে গন্ডগোল দেখা দেয়, তবে ঠিকমতো পাম্পিং হবে না, তার ফলে কি হবে? রক্ত ঠিকমতো বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে না, ফলে ওই হাইপোটনিসিটি দেখা দেবে। হাইপোটনিসিটি দেখা দিলে পরে ইমপ্রপার পারফিউশন হবে, ইমপ্রপার পারফিউশন হলে পরে সেলুলার ইনজুরি হবে, সেলুলার ইনজুরি হলে পরে অর্গানিক ফেলিয়ার হবে, অর্গানিক ফেলিয়ার হলে পরে সার্কেল কিন্তু সেই একটা জায়গাতেই আসবে, যে কোনো ভাবেই হোক। আমার হাইপোভলিউমিক শক হলেও সেই হাইপোটনিসিটি আসবে, হাইপোটনিসিটি হয়ে ভাস্কুলার বেডে রক্তের অভাব দেখা দেবে, তার ফলে সেলুলার পারফিউশন কমে যাবে, তার ফলে সেলুলার ইনজুরি হবে, সেলুলার ডেথ হবে, অর্গানিক ডেথ হবে। এখানেও তাই, যখন কার্ডিওজেনিক হচ্ছে, কার্ডিওজেনিকও একটা জায়গায় এসে ওই ভাস্কুলার বেডের অভাব দেখা দেবে, সেইখান থেকে ইনজুরি হবে, ব্যাপারটা একই দাঁড়াবে। বোঝা গেল? এবার এখানে হার্টের যত ধরনের গন্ডগোল আছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন একটা কমন কজ। মায়োকার্ডিয়াল ইনফাকশন, যত ভালভুলার ডিফেক্ট আছে, অ্যাওর্টিক ভালভের যত ডিফেক্ট আছে, সেপ্টাল যত ডিফেক্ট আছে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, তার মানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হতে পারে, ইন্টার আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট হতে পারে। ঠিক আছে, মায়োকার্ডিয়াল রিকার্জেশন হতে পারে বা মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে। তো এইরকম বিভিন্ন হার্টের প্রবলেমের জন্য যখন শক দেখা দেয়, তখন তাকে বলা হয় কার্ডিওজেনিক শক। ব্লকেজ একটা কারণ, হার্ট ব্লক হতে পারে, ওটাই ওই মায়োকার্ডিয়াল ইনফাকশন হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট ব্লকের একটা প্রতিফলন। রক্ত সাপ্লাই ঠিক মতো যাচ্ছে না, ফলে হার্ট মাসেলস গুলো ঠিক মতো ব্লাড পাচ্ছে না, ফলে ঠিক মতো সে পারফিউশন করতে পারছে না, পাম্প করতে পারছে না, তার ফলে ঠিক মতো রক্ত এক্সপেল করতে পারছে না সার্কুলেশনে, তার জন্য জেনারেল সার্কুলেটিং বেডে রক্তের অভাব দেখা দিচ্ছে, তার জন্য বাকি প্রসিডিউরটা একইভাবে হয়ে যাচ্ছে। শকের বাকি প্রসিডিউরটা লাস্টের দিকটা সবাই কাজ শোনা, একটা জায়গায় গিয়ে ওই যে হাইপোটনিসিটি এবং ইমপ্রপার সাপ্লাই ইন দ্য ভাস্কুলার বেড আসতেই হবে সব শকেতে। তার পরবর্তী স্টেপগুলো একইভাবে সব শকেরই এন্ডে দেখা দেবে। ঠিক আছে, কিন্তু আমরা সবগুলোর কারণ ওয়াইজ এইভাবে যেমন তো আমরা শুনেছি অ্যানাফাইলেক্টিক শক। অ্যানাফাইলেক্টিক
অ্যানাফাইলেক্টিক শক। খুব কমন শক, যেগুলো অ্যালার্জিক ব্যাপার। অ্যানাফাইলেক্টিক শক মানে হচ্ছে যত অ্যালার্জেন্ট আছে, কোনো ওষুধ আছে দেখবে না, পেনিসিলিনে অ্যালার্জি আছে, ভুল করে দিয়ে দিল, তার ফলে অ্যানাফাইলেক্টিক শক হলো স্পেশাল শক। এখানে ঘটেটা কি? এখানে ঘটে এক্সেসিভ হিস্টামিন বডিতে ফর্ম হয়। মাস্ট সেলগুলো, আমাদের শরীরে যত মাস্ট অ্যান্টি অ্যালার্জিক সেল আছে, মাস্ট সেলগুলো সব বাস্ট হয়। তার জন্য প্রচুর পরিমাণে হিস্টামিন ক্ষরণ ঘটে। এই দ্যাট ইজ অ্যালার্জি। এই হিস্টামিন ক্ষরণ হলে পরে সারা শরীরে ভ্যাসোডাইলেটেশন হয়, ভেসেলস গুলো ডায়ালেট করে যায়। এবার ভেসেলস ডায়ালেট করলে পরে কি হবে? ভলিউমটা একটা বড় জায়গাতে পৌঁছে গেল, মানে টনিসিটিটা কমে গেল, অর্থাৎ ব্লাড প্রেশারটা ফল করে গেল। তার ফলে ভাস্কুলার বেডের যে সাপ্লাই সেটাও ডিক্রিজ হয়ে গেল। তার ফলে ইমপ্রপার ইনসাফিসিয়েন্সি দেখা দিল, সেলুলার ইনসাফিসিয়েন্সি। ফলে সেলগুলো ঠিক মতো খাবার দাবার পেল না, অক্সিজেন পেল না, তারপরে সেলুলার ইনজুরি হলো, তার পরবর্তীকালে সেলুলার ডেথ হলো, তারপরে অর্গানিক ড্যামেজ হলো, অর্গানিক ফেলিওর। তারপরে দেখো ওই শুরুটা হয়েছিল অ্যানাফাইলেক্সিস থেকে, কিন্তু শেষটা সেই একই। এই ধরনের শকগুলোকে আমরা বলছি অ্যানাফাইলেক্টিক শক, অর্থাৎ অ্যালার্জিক শক। যত অ্যালার্জি মিডিয়েটেড শক হয় শরীরে, প্রত্যেকটাকে আমরা বলি অ্যানাফাইলেক্টিক। বোঝা গেল? এইরকম আরো অনেক শক আছে, যেমন হচ্ছে সেপটিক শক, সেপটিসিমিয়া, রক্ত দূষণ থেকে এইরকম ধরনের কন্ডিশন হতে পারে। ঠিক আছে, তার মানে শক সম্বন্ধে আমি একটা আইডিয়া তোমাদের দিতে পারলাম, বার্ন সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া দিতে পারলাম। এইবার তোমাদের একটু একটু লেখা আছে, দেখবে একটা বই দেবে, আমি যে এত কিছু বললাম এত কিছু তোমরা পাবে না। এগুলো হচ্ছে টোটাল মেডিকেল জিনিসগুলো। এই জিনিসগুলোরই কিছু অংশ তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তোমরা অনেকটা জেনে গেছো, এইবার একটুখানি করতে সোজা লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার আজকে একটা ওষুধ দেখাচ্ছি, দ্যাট ইজ 4-ট্রাইমক্সোজোল, পুরোনো একটা অ্যান্টিবায়োটিক 4-ট্রাইমক্সোজোল। এই ওষুধটা অ্যাকচুয়ালি দুটো ঔষধের মিশ্রণে তৈরি হয়। ঠিক আছে, একটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম, TRIMITHOPRIM, ট্রাইমিথোপ্রিম। এই ঔষধটি দুটো ঔষধের কম্বিনেশনে তৈরি করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম, TRIMITHOPRIM, লিখেছ 80 mg। আর সালফা মিথাক্সাজোল, SULTHA, সালফা METHOXAZOLE, সালফা মিথাক্সাজোল 400 mg। এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন, যাহা সমস্ত ধরনের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে পারে। একটা গ্রাম পজিটিভ জীবাণুর নাম বলো। ডিপথেরিয়া, ভেরি গুড। একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নাম বলো। এইচ পাইলোরি একটা গ্রাম নেগেটিভ। নাইসেরিয়া গনোরি একটা গ্রাম নেগেটিভ। ব্যাকটেরিয়াগুলোকে মরফোলজিক্যালি কতগুলো ভাগে ভাগ করি? অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন কাকে বলছি? যে সমস্ত মেডিসিনগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে তাদেরকে বলছি অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন, বা এক সংক্ষেপে অ্যান্টিবায়োটিক। তো ব্যাকটেরিয়া রিলেটেড, তো মরফোলজিক্যালি ব্যাকটেরিয়াগুলোকে দুটো ভাগে ভাগ, আমরা ব্যাকটেরিয়াগুলোকে দুটো ব্রড ক্যাটেগরিতে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মরফোলজি আর অ্যাকর্ডিং টু স্টেনিং প্রপার্টি। স্টেনিং প্রপার্টিতে সোজা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। কিন্তু মরফোলজিক্যালি মানে হচ্ছে আকৃতি, আকৃতিগতভাবে ব্যাকটেরিয়াগুলোকে কত ভাগ করা হয় বলো? ইয়েস, ভেরি গুড। রড শেপে তাদের বলি আমরা ব্যাসিলাস, পয়েন্ট শেপে তাদের বলি আমরা কক্কাস,
স্পাইরিলাম, স্পাইরাল, ঠিক আছে। তো এই কক্কাস হচ্ছে রাউন্ড শেপেড বা কয়েন শেপেড। এই কক্কাস গুলোর কটা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দেয়ার অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ কক্কাস গুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। কিছু কক্কাস এরকম পাশাপাশি জুড়ে ফিতের মতো অ্যারেঞ্জ করে, তাদের বলি স্টেপ, মানে ফিতে তো কক্কাস। আবার কিছু কক্কাস আঙুরের থোলোর মতো অ্যারেঞ্জমেন্টে থাকে, তাদের বলি স্ট্যাফাইলো কক্কাস। আবার কিছু কক্কাস জোড়ায় জোড়ায় থাকতে ভালোবাসে, তাদেরকে বলি আমরা নিপুলো কক্কাস। তো এইরকম অ্যাকর্ডিং টু দেয়ার অ্যারেঞ্জমেন্ট কক্কাস গুলোকে আবার তিনটে ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে স্টেপ্টোকক্কাস, একটা স্ট্যাফাইলোকক্কাস, আর একটা হচ্ছে ডিপ্লোকক্কাস। বোঝা গেল? তো এবার এদের এখন কিন্তু মর্ফোলজি, এবার সেরকম স্টেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, কক্কাস যত আছে, কক্কাসে আবার গ্রাম পজিটিভ কক্কাস আছে, গ্রাম নেগেটিভ কক্কাস। ব্যাসিলাস যত আছে যারা রড শেপের, তাদেরও আবার কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলাস আছে, গ্রাম নেগেটিভ। এরকম প্রত্যেকটা প্রজাতি, প্রত্যেকটা মর্ফোলজিক্যাল এতে শ্রেণী অনুযায়ী দুটো ভাগেই আছে, ঠিক আছে। এইরকম সমস্ত প্রকার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর উপরে ক্রিয়া করতে পারে এই কোটাইমক্সিজোল নামক অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক ঔষধ, ঠিক আছে। এবার দেখো ইন্ডিকেশন। 1 নম্বরে দেখো টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন জাতীয় ইনফেকশনের ক্ষেত্রে এই ঔষধটি কাজে লাগে। 2 নম্বরে দেখো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, যেখানে কাঁপুনি দিয়ে জ্বর আসা, প্রস্রাবের মধ্যে যন্ত্রণা প্রভৃতি থাকে, সেগুলোর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন হচ্ছে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া প্রভৃতি আরটিআই জাতীয় রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। কাশি, শ্বাসকষ্ট, বুকে যন্ত্রণা, যেসব রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন গঠিত রোগের দেখা দেয় সেই রকম ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়াল ডায়রিয়া এবং ডিসেন্ট্রিতে এই ওষুধটি ব্যবহৃত হয়। এর অনেক ইউজ। গনোরিয়া, সিফিলিস প্রভৃতি রোগেও এই ওষুধটি ব্যবহৃত হয়। আর লাস্ট হচ্ছে স্কিন ইনফেকশন এবং সফট টিস্যু ইনজুরি প্রভৃতি, পেকেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, এই সবকে বলা হয় সফট টিস্যু ইনজুরি। এই ওষুধটি ব্যবহার করা হয়। তারপরের পয়েন্ট হচ্ছে হাউ ইট ইজ সাপ্লাইড অ্যান্ড গিভেন টু দ্য পেশেন্ট। এটা কিভাবে সাপ্লাই হয় আর কিভাবে রোগীদের দিতে হয়, অর্থাৎ ডোজ। এই ঔষধটি ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, আবার সিরাপ হিসাবেও পাওয়া যায়। 400 mg প্লাস 80 mg প্লেন ট্যাবলেট হিসাবে এসএস, আর একটা ডিএস ডবল ডোজেও পাওয়া যায়, যেখানে তোমার 800 আর 160 আর 200 mg প্লাস 40 mg পার 5 ml সিরাপ হিসাবে পাওয়া যায়। এইবার ডোজটা কেমন হবে দেবে। বাচ্চাদের সিরাপ ফর্মে দিই আমরা, বড়দের ট্যাবলেট ফর্মে, সেই হিসাবে বড়দের থেকে শুরু করবে। অ্যাডাল্ট ডোজ হচ্ছে ডিএস ট্যাবলেট দিনে 2 বার করে 5 থেকে 7 দিন। 6 থেকে 12 বছরের বাচ্চাদের প্লেন ট্যাবলেট দিনে 2 বার করে 7 দিন। 1 থেকে 5 বছরের বাচ্চাদের তার অর্ধেক 200 mg প্লাস 40 mg দিনে 2 বার করে 5 থেকে 7 দিন। আর 2 মাস থেকে 12 মাসের বাচ্চাদের তারও অর্ধেক 100 mg প্লাস 20, মানে 2.5 ml করে দিনে 2 বার 5 থেকে 7 দিন। এবার সাইড এফেক্ট কি দেখা দেয়, ভমিটিং, স্টোমাটাইটিস, কোনো ক্ষেত্রে ডায়রিয়া দেখা দিতে পারে, আর হাইপার সেন্সিটিভিটি থাকলে অ্যালার্জি দেখা দেয়।
বলছে প্রিকশন কি কি নেবে। যদি এই ঔষধে হাইপার সেন্সিটিভিটি থাকে, যাদের যাদের এই ওষুধের প্রতি হাইপার সেন্সিটিভিটি আছে তাদের এই ওষুধটি দেওয়া যাবে না। প্রেগনেন্সি, ল্যাকটেশন এবং 2 মাসের নিচে বাচ্চা, এদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া উচিত নয়। যদি কোনো লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ থাকে এবং পেচ্ছাপে যদি কোনো গন্ডগোল থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি ইউজ করা উচিত নয়। যে সমস্ত বাচ্চা অপুষ্টিতে ভুগছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া উচিত নয়। এর সঙ্গে তোমার বাকি যে সমস্ত এগুলো আছে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে, হ্যাঁ, ভালো জায়গায় হিসাব করে রাখতে হবে, দেখে খাওয়াতে হবে, এইসব জিনিসগুলো এর সঙ্গে। তারপরে একটা এটা তোমাদের ফেরাস সালফেট, এটা হচ্ছে ছোট ওষুধ। ফেরাস সালফেটের মধ্যে যে আয়রন থাকে তা হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে। তাই যদি ফেরাস সালফেটের অভাব ঘটে তবে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সৃষ্টি হয়, ফলে রোগী দুর্বল হয়ে পড়ে, একটুতে হাঁপিয়ে যায়। এই জন্য এই ওষুধটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ব্যবহৃত হয়। এছাড়াও প্রেগনেন্ট মাদারদের অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য ফলিক অ্যাসিডের সহিত এই ওষুধটি ব্যবহৃত হয়। এটা কিভাবে পাওয়া যায়? ট্যাবলেট হিসাবে পাওয়া যায় আর সিরাপ হিসাবে পাওয়া যায়। 200 mg ট্যাবলেট হিসাবে আর 25 mg পার ml সিরাপ হিসাবে পাওয়া যায়। ডোজ হচ্ছে 1 ট্যাবলেট ডেইলি, 2 টাইমস ডেইলি খাওয়ানো যেতে পারে। এবার ডিউরেশনটা প্রয়োজন মতো। সাইড এফেক্ট স্টমাকে পেন হতে পারে, নসিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে অথবা কনস্টিপেশন দেখা যেতে পারে। কারণ সব সাপ্লিমেন্ট সবসময় খাওয়ার পরে দিতে হবে, এটা সাবধানতায় লিখতে হবে। এই ওষুধটি খাওয়ার পরে দিতে হবে।